আমাদের এই ছোট্ট গ্রামটির নাম বকুলপুর। এই গ্রামটির মানুষেরা নিতান্তই গরিব নয় ও ধনীও নয়, মোটামুটি মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বলতে গেলেই চলে। এই গ্রামের মানুষের রোজগারের একমাত্র রাস্তা হলো চাষবাস। আর আমাদের এই গ্রামের রাস্তার মোড়ের পাশে বিখ্যাত চায়ের দোকান হলো যতীন কাকার চায়ের দোকান। লোকমুখে শুনেছি যতীন কাকার চায়ে নাকি জাদু আছে, সেটা আমরা খুবই ভালোভাবে জানি। একে শীতের সময় সারাদিন খাটাখাটুনির পর সন্ধ্যাতে এসে যতীন কাকার চায়ে যখন চুমুক দিই, শরীরের সব ব্যথা যেন উদাও হয়ে যায়। আর আমাদের বন্ধুদের আড্ডার জায়গা হলো এই চায়ের দোকান। গরম চায়ে চুমুক দিতে দিতে আড্ডাটা বেশ জমে উঠল। আরে শুনেছিস, এবারে পৌষ সংক্রান্তির মেলাটা নাকি দারুণ হবে। বড় বড় দোকান বসছে আর দূর দূরান্ত থেকে প্রচুর লোকজনও আসছে মেলাতে। হ্যাঁ রে, আমিও শুনেছি মেলাতে নাকি যাত্রা পালাও হবে। গতবার যাইনি, এবারে কিন্তু আমরা সবাই একসাথে যাব। কি বলিস, তোরা কি রাজি? হ্যাঁ, অবশ্যই রাজি। একসাথে মেলাতে যাবার মজাটাই আলাদা। আর মেলাতে তো শুধু মজা নয়, অনেক কিছু শেখার জায়গা। বিশেষ করে গ্রামের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানা যায়। আর তোরা কি একটা জিনিস লক্ষ্য করেছিস, এই মেলাতে গ্রামের মানুষ যেন নতুন সাজে সেজে ওঠে। আর এই মেলার পরে গ্রামে একটা আলাদা প্রাণ আসে। একদম ঠিক বলেছিস। আর তাছাড়া মেলাতে গিয়ে কত নতুন নতুন লোকের সাথে আলাপ হয়। আর মেলাতে কি কি দোকান বসে সেটা জানিস তো? জিলাপি দোকানগুলো কেমন হয় মনে আছে? একবার খেলেই যেন মন ভরে যায়, দোকান থেকে আর ফিরতে ইচ্ছা করে না। তবে এবারে আমরা খেয়ে যাব না, মেলাতে গিয়ে ভালো করে খাওয়া দাওয়া করে মেলাটা ভালো করে ঘুরে দেখব। মেলাতে নাকি পুতুল নাচের দল আসছে, আমরা ওদের সাথে একটু গল্প করব, কেমন? দারুণ আইডিয়া। আমার তো পুতুল নাচ দেখতে খুব ভালো লাগে। আমি সব সময় চাই এইগুলো যেন বিলুপ্ত না হয়। আচ্ছা ঠিক আছে, তোরা যদি রাজি থাকিস তাহলে কাল বিকেলে মেলা দেখতে যাওয়া যাক। মেলা দেখতে হলে বিকেলে যাওয়াটাই ভালো। হ্যাঁ, তবেই তো মেলার মজা পাওয়া যাবে। তাহলে কালকের বিকালে তাড়াতাড়ি চলে আসিস যতীন কাকা চায়ের দোকানের সামনে। এখান থেকে একসাথে মেলাতে যাব। চল এবারে বাড়িতে যাওয়া যাক। আমরা বন্ধুরা যখন মেলা থেকে বাড়িতে ফিরছিলাম, রাত তখন প্রায় 2টো। চারিপাশে গভীর নিস্তব্ধতা, কেবল মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। পথের দুই পাশের গাছগুলো যেন অন্ধকারে ডুবে গিয়েছে। কুয়াশা এত ঘন ছিল যে নিজের হাতটাও ঠিক মতো দেখা যাচ্ছিল না। এমনিতে গ্রামের মেটে রাস্তা, কিন্তু রাতের অন্ধকারে সেটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। আমরা বন্ধুরা মিলে ফেলে আসা কিছু খুশির মুহূর্ত নিয়ে আলোচনা করতে করতে বাড়িতে ফিরছিলাম। আজকের মেলাটা দারুণ হয়েছিল। যাত্রাপালা, পুতুল নাচ সবকিছু নিয়ে মেলাটা একদম জমে গেছিল। তবে যাই বলিস না কেন, আজকের মেলাটা কিন্তু দারুণ ছিল, কি তাই না নিলয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার আমরা সবাই চুপচাপ হাঁটতে থাকি। চারিদিকটা যেন আরো অন্ধকারে ঢেকে গেল, চারিপাশে নিস্তব্ধতা আরো বাড়তে থাকে। কখন যেন আমরা হাঁটতে হাঁটতে সেই অপয়া রাস্তার কাছে চলে এলাম। লোকমুখে শুনেছি এই রাস্তাটা নাকি খুব একটা ভালো না, তাই এই পথে সন্ধ্যার পর কোনো মানুষজন চলাচল করে না। আমরা তিনজন ছাড়া কোথাও কাউকে দেখা পর্যন্ত যাচ্ছে না। চারিদিকটা কেমন যেন শুনশান হয়ে আছে। অন্ধকারের ভেতর থেকে শুধু ঝিঁঝি পোকার ডাকার আওয়াজটাই শোনা যাচ্ছে। এইসব কথা ভাবতে ভাবতে নিস্তব্ধতা কাটিয়ে আমি বললাম, আরে নিলয়, তুই অনেকক্ষণ ধরে চুপ করে আছিস, তোর কি হয়েছে সেটা বলতো? আমার এদিকে ভয়ে হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এখান থেকে তাড়াতাড়ি পা চালিয়ে চল তো দেখি। কেন রে, ভয় পাচ্ছিস? ভূত দেখে ফেললি নাকি? বাবা বলেছিল যে এই রাস্তাটা খুব একটা ভালো না, তাই সন্ধ্যার পরে এই রাস্তা ধরে কেউ যাতায়াত করে না। এই জায়গাটা খুব ভয়ানক। ভালো নয় মানে? আবার শুরু করলি তোর ভূতের গল্প? না রে ভাই, আমি সত্যি বলছি। আমি বিকালে অপূর্ব ফোন করার পর মেলাতে আসার জন্য রেডি হচ্ছিলাম। বাবা তখন বলছিল, বাবা নিলয়, তুই কাদের সঙ্গে মেলাতে যাচ্ছিস? আমার বন্ধুদের সঙ্গে বাবা। ও, তাড়াতাড়ি চলে আসিস, কিন্তু ওই রাস্তাটা খুব একটা ভালো নয়। সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে কোনো মানুষজন চলাচল করে না। সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে যে আসে তার জীবনে ঘোর বিপদ নেমে আসে। তাই বেশি রাত করিস না, তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে বাবা, আমি এখন আসি। সাবধানে যাস।
এবারে বিশ্বাস হলো তো আমার কথা? সবই তো শুনলাম, এদিকে রাতও অনেক হয়েছে। কোনো বিপদ হওয়ার আগে তাড়াতাড়ি পা চালিয়ে চল। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে পৌঁছাতে হবে। আরে অপূর্ব, শেষ পর্যন্ত তুইও নিলয়ের বাবার কথা শুনে ভয় পেয়ে গেলিস? রোহিত, মজা করা আলাদা জিনিস, কিন্তু কিছু কিছু জিনিস আছে সেগুলোকে নিয়ে ঠাট্টা মজা করা উচিত নয়। পুরনো কথা শুনেছি, এ রাস্তাতে কত কিছু না হয়েছে, হয়তো সবই কাকতালীয়, কিন্তু বিপদ কখন আসবে সেটা তো কেউ বলতে পারে না। চল, দ্রুত পা চালিয়ে চল। রাত যত বাড়ছে পরিবেশটা কেমন যেন ভয়ঙ্কর হয়ে উঠছে। বেশ বেশ, তাই চল। আমরা বাড়িতে ফেরার জন্য আরো দ্রুত পা চালাতে লাগলাম। নিস্তব্ধ এক কুয়াশায় ভরা পথ, আর অচেনা এক অস্বস্তি যেন আমাদের পিছু নিয়েছে। কিছুটা পথ অতিক্রম করার পর হঠাৎ নিলয়ের অদ্ভুত আচরণ দেখে আমাদের শরীরের রক্ত হিম হয়ে গেল। তার চোখে ভয়ের ছাপ, মুখে অজানা আতঙ্ক। চারিপাশে নিস্তব্ধতা যেন আরো ঘন হয়ে আমাদের উপরে চেপে বসলো। মনে হলো অন্ধকারের ভেতর থেকে কিছু একটা আমাদের লক্ষ্য করছে। অন্ধকারের ভেতর থেকে সে যেন আমাদেরকে ডাকছে। ভয়ে আমাদের হাত পা সব ঠান্ডা হয়ে গেল। বেশ কিছুটা পথ যাওয়ার পর নিলয় বলল, তোরা কি কিছু শুনতে পাচ্ছিস? ওই না তো। তোর কি শরীর খারাপ লাগছে নিলয়? না রে, আমি সত্যি বলছি, কেউ যেন আমাকে পিছন থেকে ডাকছে। ওই সব তোর মনের ভুল, তাড়াতাড়ি পা চালিয়ে চল। নিলয়, নিলয়, তোরা কি কিছুই শুনতে পাচ্ছিস না? ওই দেখ, ও আবার আমাকে ডাকছে। নিলয়, নিলয়, এসো আমার কাছে, এসো। ও আমাকে বারবার করে ডাকছে, তোরা কিছু একটা কর। কে আছো ওখানে? কে আছো? সাহস থাকে তো বেরিয়ে এসো। নিলয় এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এসো নিলয়, এসো। ওই অন্ধকারে কুয়াশার ভেতর থেকে আমাকে বারে বারে ডাকছে। এবারে আমাকে যেতে হবে। তুই কি পাগল হয়ে গেলি? কি সব উল্টাপাল্টা বলছিস? আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না। আর কে বা তোকে ডাকছে? আমাকে তোরা আটকাস না, আমাকে যেতে হবে ওর কাছে। ফালতু বকিস না, চল বলছি, বাড়িতে চল। অপূর্ব, একে দুজনে মিলে ধরে বাড়িতে নিয়ে যাই, চল। নিলয়, তুই হঠাৎ এমন আচরণ করছিস কেন? তোর কিছু হয়নি, সব ঠিক আছে। মাথা ঠান্ডা রাখ, তোকে আমরা কোথাও যেতে দেব না। অপূর্ব, নিলয়কে ভালো করে ধরে রাখ, ও যেন হাত থেকে পালাতে না পারে। ও যেন কেমন একটা করছে, এমন তো ও আগে কখনো করেনি। নিলয়, তুই আমাদের কথা শোন, আমরা তোর পাশে আছি, তুই একা নয়। চল এবারে বাড়িতে যাই, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ যেন বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। চারিদিক থেকে একটা মায়াবী হাসির আওয়াজ ভেসে আসছে। ঝিঝি পোকাদের ডাক থেমে গেছে। আমার আর রোহিতের চোখে আতঙ্কের ছাপ, কিন্তু আমরা নিলয়কে ধরে রাখার প্রাণপণে চেষ্টা করে চলেছি। অপূর্ব, আমার খুব অস্বস্তি লাগছে রে। আমার মনে হচ্ছে আমরা ভুল পথে চলে এসেছি। এখন আর এসব কথা ভেবে কোনো লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব নিলয়কে নিয়ে আমাদেরকে বাড়িতে ফিরতে হবে। কিন্তু এই পথ তো শেষই হচ্ছে না, মনে হচ্ছে আমরা এখানে আটকে পড়ে গেছি। তোরা আমাকে যেতে দে, ও আমার জন্য অপেক্ষা করছে। আমি যেতে চাই ওর কাছে। চুপ কর নিলয়, তোর কোনো কথাই আমরা শুনবো না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি বলছিস তুই জানিস? নিলয়, তুই আসবি না নিলয়? আমি তোর অপেক্ষায় আছি। আমাদের দেরি হয়ে যাচ্ছে নিলয়, আমাদেরকে যেতে হবে। এসো নিলয়, এসো। অপূর্ব, এবারে মনে হচ্ছে যে আমরা কোনো ভুল করেছি। এই আওয়াজটা কোনো মানুষের নয়। আমরা ওখান থেকে নিলয়কে নিয়ে আবারও হাঁটতে থাকি। কিছুটা পথ হাঁটার পর গ্রামের দিক থেকে একটা আলো দেখা পেলাম। আলোটা দেখে আমার আর রোহিতের একটু সাহস ফিরে এলো। রোহিত দেখ, গ্রামের দিক থেকে একটা আলো দেখা যাচ্ছে। আর একটু পথ পেরোতে পারলেই আমরা গ্রামে পৌঁছে যাব। হ্যাঁ চল, তাড়াতাড়ি পা চালিয়ে চল। অবশেষে গ্রামের সীমানায় পৌঁছাতেই হঠাৎ করে সব নিস্তব্ধ হয়ে গেল। অপূর্ব, আমরা কি বাঁচা বেঁচে গেলাম। এরকম দৃশ্য আগে কখনো দেখিনি। জানি না, কিন্তু এত সহজে এসব কিছু ভুলতে পারবো না। নিলয়কে বাড়িতে পৌঁছে দিয়ে কাল সকালে বড়দের সঙ্গে কথা বলতে হবে। তারা হয়তো জানে ওই রাস্তার রহস্য। আমরা নিলয়কে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম। নিলয়ের বাবা মা প্রথমে খুব ঘাবড়ে গেলেন নিলয়কে দেখে। আমরা সব ঘটনা খুলে বললাম। ওর বাবা আমাদের কথাগুলো মন দিয়ে শুনলেন। তারপরে গম্ভীর গলায় বললেন, আমি তো তোদেরকে সাবধান করেছিলাম। জানিস তো ওই রাস্তাতে কত কিছু ঘটে গেছে।
ওখানে আগে একটা বড় বটগাছ ছিল। লোকেরা বলে ওই গাছের নিচে একটা মেয়েকে মেরে ফেলে রেখে গিয়েছিল। শুনেছি সেই দিনের পর থেকে ওর আত্মা ওখানে ঘোরাঘুরি করে। সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে যে যেত ও তাকে মেরে দিত। তাহলে কি ওখানে যা কিছু ঘটেছে সেগুলো কি সব সত্যি ছিল? ও যে আমাদের নাম ধরে ডাকছিল সেটাও কি ওই মেয়েটার কাজ? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তবে কোনো অঘটন ঘটে যাওয়ার আগে তোরা প্রাণে বেঁচে গিয়েছিস, আমার কাছে এটাই বড় কথা। আচ্ছা কাকু, তাহলে আমরা চলি, কাল সকালে আবার আসবো। তবে সত্যি বলছি, আজকের রাতটা আমি জীবনে ভুলবো না। এতদিন লোকের মুখে ওই রাস্তার ব্যাপারে যা কিছু শুনেছি সেগুলো সব সত্যি ছিল, কিন্তু ওগুলো যে আমাদের সাথে ঘটে যাবে তা আমরা ভাবতে পারিনি। কিছু কিছু কথা এতদিন ধরে চালু আছে, কারণ সেগুলো সব বাস্তব ঘটনা। ঠিক বলেছিস রে রোহিত। যাই হোক, নিলয়কে দেখে মনে হচ্ছে যে ও এখন একটু ভালো আছে। আশা করি কাল সকাল হবার সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। রোহিত, এখন চল, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিই। পরের দিন সকালে আমি রোহিতকে ফোন করে ডাকলাম রতন কাকার চায়ের দোকানে। রোহিত, এসেছিস? বস। কাকা, আমাদের এখানে দুটো চা দাও। আচ্ছা বাবু, তোমরা বসো, আমি এখনই দিচ্ছি। কাল রাতের ঘটনাগুলো যেন এক দুঃস্বপ্নের মতো এখনো আমার চোখের সামনে ভাসছে। অপূর্ব, তুই কি নিলয়ের কোনো খবর পেয়েছিস? ও কেমন আছে বলতো? ও কেমন আছে সেটা তো আমি তোকে বলতে পারবো না, তবে ওর খবর নেওয়ার জন্যই আমি তোকে ডেকেছি। চল, নিলয়ের বাড়িতে যাব। ও কেমন আছে সেটা দেখে আসা দরকার। হ্যাঁ হ্যাঁ, চল, চা পরে খাওয়া যাবে। বেশ, তাই চল। কাকা, আমাদের চা দিও না। কেন গো বাবু, চা দিতে দেরি হয়েছে বলে রাগ করে চলে যাচ্ছ? না না কাকু, আমরা নিলয়ের বাড়িতে যাচ্ছি। ওখান থেকে আমি আর রোহিত নিলয়ের বাড়ির দিকে যেতে লাগলাম। তুই লক্ষ্য করেছিস রোহিত, কাল রাত থেকে সব কিছু কেমন যেন অদ্ভুত লাগছে। শরীর ক্লান্ত থাকলেও মনের মধ্যে এক অস্বস্তি কাজ করছে। ঠিক বলেছিস, আমাদের সাথে কাল রাত থেকে যা কিছু ঘটে চলেছে সেটা ভাবলেও যেন গা কাঁটা দিয়ে উঠছে। নিলয়ের বাড়িতে পৌঁছে দুজনে একবার একে অপরের দিকে তাকালাম। দরজার সামনে দাঁড়িয়ে কেমন যেন গা ছমছম করে উঠল। রোহিত, তুই নিলয়কে ডাক। না না, আমার ডাকতে ভয় করছে, তুই ডাক। একটু সাহস করে আমি নিলয়কে ডাকতে লাগলাম। কিছুক্ষণ ডাকার পর নিলয়ের বাবা দরজা খুলে সামনে এসে দাঁড়ালো। তার চোখে মুখে যেন ভয়ানক আতঙ্কের ছাপ। ও তোরা, ভেবেছিলাম তোদেরকে ডেকে পাঠাবো। কেন কাকু, কোনো কি সমস্যা হয়েছে? কাল সারা রাত ঘুমাতে পারিনি। নিলয় আর নিলয় নেই। নিলয়ের মধ্যে ওই দুষ্টু অশরীরী আত্মা বাসা বেঁধেছে। ও ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, কারোর সাথে ভালোভাবে কথাও বলছে না। সারাদিন দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছে, কি যেন বিড়বিড় করে বলছে। তোমরা ভেতরে গিয়ে দেখো ওর কাণ্ডগুলো। আমি আর রোহিত চিন্তিত হয়ে ঘরের ভেতরে ঢুকলাম। ঢুকে দেখলাম নিলয় ধীরে ধীরে আমাদের দিকে মাথা ঘোরালো। ওর চোখের দিকে তাকিয়ে আমরা যা দেখলাম সেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। ওর চোখ দুটো যেন লাল হয়ে গেছে, কিন্তু মুখে একটা অদ্ভুত হাসি। তুই ঠিক আছিস তো নিলয়? আর তোর চোখ দুটো লাল হয়ে আছে কেন? এ নিলয়, আমি নিলয় নয়, আমি মোহিনী, আমি মোহিনী। হা 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 হা। তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না, কেউ না। আমি সবাইকে মারবো, সবাইকে। হা 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 হা। কি বলছিস এসব? আর মোহিনীটাকে? বাঁচা, তোরা আমাকে বাঁচা, না হলে এ আমাকে মেরে ফেলবে। রোহিত বাঁচা, অপূর্ব আমাকে বাঁচা, আমি এখনো বাঁচতে চাই। তুই কোনো চিন্তা করিস না নিলয়, আমরা তোকে ঠিকই বাঁচিয়ে নেব। তোরা বাঁচবি একে, দেখি তোরা কিভাবে আমার হাত থেকে বাঁচতে পারিস। হা 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 হা। এ কি বিভৎস চেহারা হয়েছে নিলয়ের। অপূর্ব, অপূর্ব তুই দেখ ও কেমন হাওয়াতে ভাসছে। রোহিত, জলদি বেরিয়ে আয়, দরজাটা বন্ধ করে দে। কাকু, নিলয়ের অবস্থা তো খুবই খারাপ। ওই আত্মা নিলয়ের শরীরটাকে বশ করে নিয়েছে। তাহলে কাকু, ওই আত্মার হাত থেকে নিলয়কে কিভাবে বাঁচানো যায়? আমাকে গ্রামের তান্ত্রিকের কাছে এখনই যেতে হবে। তোরা দুজনেও আমার সঙ্গে আয়। হ্যাঁ কাকু, চলো। নিলয়কে এই অবস্থায় ফেলে রাখা ঠিক হবে না। ওর জন্য যা করা দরকার এখনই করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে তান্ত্রিকের বাড়ি পৌঁছতে হবে। আমি, রোহিত ও কাকু তিনজনে তান্ত্রিকের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। ওম চামুণ্ডায় নমঃ, ওম চামুণ্ডায় নমঃ। প্রণাম বাবা, প্রণাম। আমাদেরকে বাঁচান, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। থাক বেটা,
আমাকে কিছু বলতে হবে না, আমি সব জানি। বাবা, আপনি তো অন্তর্যামী, আপনি তো সব জানেন। এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন বাবা। ঠিক আছে, আমি জানি তোর ছেলের ওপর ওই ডাইনি ভর করেছে। কাল অমাবস্যা, তোর বাড়িতে একটা বিরাট যজ্ঞ করতে হবে, তবে ওই ডাইনি তোর ছেলের শরীর ছেড়ে যাবে। তোকে কিছু যজ্ঞের সামগ্রী জোগাড় করতে হবে, সেগুলো সব জোগাড় করে রাখিস। আমি কাল রাতে ঠিক সময় মতো তোর বাড়িতে হাজির হয়ে যাব। আর একটা কথা, তোর ছেলেকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রাখিস। আমরা তান্ত্রিকের নির্দেশ অনুসারে বাড়িতে ফিরে এলাম। নিলয়ের বাবা ও আমরা একসাথে যজ্ঞের প্রস্তুতি করতে লাগলাম। বাবা অপূর্ব, হ্যাঁ কাকু বলুন। তোরা দুজনেও কোথাও যাস না, আমি একা এসব সামাল দিতে পারবো না। ঠিক আছে কাকু, আমরা তো আপনার পাশে আছি। নিলয় আমাদের বন্ধু, আমরা তাকে এভাবে ছেড়ে যেতে পারবো না। হ্যাঁ কাকু, আপনি চিন্তা করবেন না, আমরা তান্ত্রিকের কথা মতো সব ব্যবস্থা করছি। কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। পরের দিন সন্ধ্যায় নিলয়ের বাড়ির উঠানে এক বড় যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। তান্ত্রিকের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। ও হঠাৎ উনিও এসে পড়লেন। বাবা, আপনি এসেছেন, আপনার কথার মতো সব ব্যবস্থা করে রেখেছি। যজ্ঞ শুরু করা হোক। আর একটা বিশেষ কথা মনে করে দিতে চাই, যে কোনো পরিস্থিতি হোক না কেন, যজ্ঞের মাঝ থেকে কেউ উঠে যাবেন না, আর কেউ কথা বলবে না। যজ্ঞের শক্তি দুষ্টু আত্মাকে দূর করার ক্ষমতা রাখে, কিন্তু এর জন্য ধৈর্য আর সাহসের প্রয়োজন। তান্ত্রিক যজ্ঞের কাজ শুরু করলেন। মন্ত্রের শব্দে পুরো বাড়ির পরিবেশ গম্ভীর হয়ে উঠল। নিলয় ঘরের মধ্যে বাঁধা অবস্থায় চিৎকার করতে লাগলো। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। তোরা পারবি না আমাকে তাড়াতে, আমি তোদের সর্বনাশ করে দিব। তোরা কেউ আমার হাত থেকে বাঁচবি না, তোরা সবাই আমার হাতে মরবি, সবাই। হা 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 হা। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। তুই এ শরীর ছেড়ে চলে যা। উদ্ভুতুরে ভূতভুতুরে, উদ্ভুতুরে ভূতভুতুরে, এর শরীর থেকে যা চলে, যা বলছি যা চলে। আমাকে তোরা কেউ তাড়াতে পারবি না, আমি একে ছেড়ে কোথাও যাব না। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। সে কি মর্মান্তিক দৃশ্য! নিলয় ঘরের ভেতর থেকে বেরিয়ে যজ্ঞের সামনে এসে আচার খেতে লাগলো। এ কি হচ্ছে অপূর্ব? নিলয় তো মরে যাবে। তান্ত্রিককে মন্ত্র বলতে বন্ধ কর। আরে ধৈর্য ধর রোহিত, তান্ত্রিক কথা বলতে বারণ করেছে না? আর উনি যা করছেন নিলয়ের ভালোর জন্যই করছেন। তান্ত্রিক যজ্ঞের মন্ত্র আরো জোরে জোরে বলতে লাগলো। হঠাৎই নিলয় চিৎকার করে উঠল, আর ঘরের চারপাশে বাতাসে এক অদ্ভুত কম্পন তৈরি হলো, আর সঙ্গে সঙ্গে চারিদিকে আকাশ যেন কালো মেঘে ঢেকে গেল। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। এর শরীর ছেড়ে তুই চলে যা, না হলে তোকে আমি ছাড়বো না। আমাকে ছেড়ে দে, আমাকে আর ব্যথা দিস না, আমি চলে যেতে চাই। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। না, এমন বললে তো আমি ছাড়বো না। আমাকে কথা দিয়ে যা, তোর জানো এই ত্রিসীমানায় আর না দেখি। আমি কথা দিচ্ছি, এই ত্রিসীমানায় আমি আর আসবো না, আমাকে যেতে দে। যা, আমার চোখের সামন থেকে চলে যা। আর যাবার সময় ওই উত্তর দিকে বটগাছের ডাল ভেঙে যাস। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এরপর নিলয় মাটিতে লুটিয়ে পড়ল। আমরা সবাই ওকে ধরে বিছানাতে শুয়ে দিলাম। বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেছেন, আমি আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এই নে, এই মাদুলিটা কাল সকালে ওকে পরিয়ে দিস। এই মাদুলিটি পরলে ও ঠিক হয়ে যাবে। এখন আমি আসি। নিলয় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। গ্রামের লোকেরা ওই রাস্তাতে চলাচল বন্ধ করে দিল। মেলার আনন্দের মুহূর্তের সঙ্গে সঙ্গে সেই রাস্তার ভয়ঙ্কর অভিজ্ঞতা সবার স্মৃতিতে চিরস্থায়ী রইল। মেলায় আমরা যতই আনন্দ করি না কেন, গ্রামের পুরনো কথাগুলোর গুরুত্ব বুঝতে পেরেছি। এই অভিজ্ঞতা যেন আমাদের আর কোনোদিন পিছু না ডাকে। বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে।